হ্যালো বন্ধুরা, জিও অ্যান্ড ইবিএস উইথ অমিত চ্যানেলে সকলকে স্বাগত। আজ জলবায়ুবিদ্যার অন্তর্ভুক্ত বায়ুমণ্ডল অধ্যায় থেকে একটি নতুন বিষয় পড়াতে শুরু করব। এই বিষয়টি পড়ানো শুরু করার আগে সকলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করা যাক। সেটা হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে কটি ভাগে ভাগ করা হয়? উত্তর সহজ উত্তর একদম 6টি স্তরে ভাগ করা হয়। প্রথম স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার। দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্রাটোস্ফিয়ার। এখন আমি প্রশ্ন করব সকলের উদ্দেশ্যে যে স্ট্রাটোস্ফিয়ারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে। তোরটা আমি দিই। এই স্তরে অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের উপস্থিতির লক্ষণীয়। সুতরাং এই স্তরটাকে আমরা ওজোন স্তরও বলে থাকি। সুতরাং স্বাভাবিক কারণে বুঝতে পারছো আজকের আলোচ্য বিষয় ওজোন স্তরের অবক্ষয় ও বিনাশ। এই ওজোন স্তরের অবক্ষয় ও বিনাশ বিষয়টি শুরু করার আগে প্রথমে আমাদের যেটি জানতে হবে ওজোন শব্দটির ব্যাখ্যা। ইংরাজি এই ওজোন শব্দটি একটি গ্রিক শব্দ ওজো থেকে এসেছে। এর অর্থ কি? গন্ধ। মূলত 1785 সালে ভ্যান মারুল অক্সিজেনের মধ্যে একটা রাসায়নিক অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ঘটান। অক্সিজেনের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষণ করে উনি লক্ষ্য করেন যে একটা নতুন বিষাক্ত এবং আষ্টে গন্ধযুক্ত একটা গ্যাসের গন্ধ পাওয়া যায়। সেই থেকে এর একটা অনুসন্ধান শুরু হয় এবং তার পরবর্তীতে 1840 সালে স্কোনবি, ফরাসি রসায়নবিদ স্কোনবি, এই যে নতুন আষ্টে বা বিষাক্ত গন্ধযুক্ত গ্যাসটির সন্ধান করেন, তিনি এই গ্যাসটির নামকরণ করেন, অর্থাৎ তিনি নামকরণ করেন এটি একটি নতুন গ্যাস, নাম ওজোন। এবার আমরা জানবো যে বায়ুমণ্ডলের এই ওজোন গ্যাসের উৎপত্তি কিভাবে হয় এবং এর উপস্থিতিটা কি। বায়ুমণ্ডলের এই ওজোন গ্যাসের উৎপত্তি মূলত সহজ সরলভাবে দুটো পদ্ধতিতে হয়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে কিভাবে হয় আমরা কি জানি? সূর্য থেকে সূর্যরশ্মি পৃথিবীর দিকে ছুটে আসে, ছুটে আসার সময় অতিবেগুনি রশ্মিও আসে। এই অতিবেগুনি রশ্মি স্ট্রাটোস্ফিয়ারে কিভাবে, অর্থাৎ অক্সিজেনের অণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। সূর্য অতিবেগুনি রশ্মি একটা সহজ সমীকরণ দেখি, আমরা একটা বিক্রিয়া দেখি। বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন এর সঙ্গে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি একটা রাসায়নিক বিক্রিয়া হয়। সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে কি আছে? দ্বিতীয় পর্যায়ে হলো এই যে প্রথম পর্যায়ে দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে গেল, এই অক্সিজেন পরমাণুর সঙ্গে একটি অক্সিজেন অণুর একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেখানে এম অনুঘটক রূপে কাজ করে। অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করলো, দুটো অক্সিজেন পরমাণু তৈরি হলো এবং এই একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে একটি অক্সিজেন অণু রাসায়নিক বিয়োজন ঘটে বা বিক্রিয়া ঘটে, তৈরি হলো O3 অর্থাৎ ওজোন। এবার শুধুমাত্র এই অতিবেগুনি রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনের সাহায্যে ওজোন গ্যাসের উৎপত্তি হলো তা নয়, পাশাপাশি ধোঁয়াশা, নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ NO2 এবং জৈব যৌগের উপরেও অতিবেগুনি রশ্মির প্রভাব কার্যকারী করে ওজোন গ্যাসের উৎপত্তি ঘটতে পারে বা ঘটে। এটা আমরা আরো সহজ সরল ছবির মাধ্যমে প্রকাশ করব। দুটো অক্সিজেন পরমাণু অর্থাৎ একটি অক্সিজেন অণু এর সঙ্গে বিক্রিয়া করে তিনটে অক্সিজেন পরমাণু মিলিত হয়ে একটি ওজোন অণু তৈরি করে। পাশাপাশি এই যে ওজোন অণু পরবর্তীতে আবার একটি ওজোন অণু অর্থাৎ ওজোন পরমাণু বিয়োজন ঘটলো। পরবর্তীতে দেখা যায় এই বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে আবার অক্সিজেনে ফিরে আসে। এইভাবে ওজোন স্তরের অবক্ষয় হয়। এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি আরো বেশি বোধগম্য হওয়ার জন্য একটা সুবিধা নিয়েছি। এবার আমরা দেখব ওজোন গ্যাসের উপস্থিতি, অর্থাৎ বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের উপস্থিতি কত কিলোমিটারের মধ্যে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিলোমিটার, মোটামুটি 16 থেকে 18 কিলোমিটার। এই 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের মধ্যে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে অর্থাৎ 16 থেকে 18 কিলোমিটার থেকে শুরু করে মোটামুটি ভাবে 25 কিলোমিটারের ঊর্ধ্বে, অর্থাৎ 25 কিলোমিটার, এই 25 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের মধ্যে রয়েছে
স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, এই ঊর্ধ্বসীমায় রয়েছে ওজোন গ্যাসের উপস্থিতি। এর ঘনত্ব যখন আমরা ব্যাখ্যা করবো আরো বেশি বোধগম্য হবে, আরো বেশি পরিষ্কার হবে। এখন দেখবো যে ওজোন গ্যাসের উপস্থিতি 25 থেকে 50 কিমির মধ্যে। এটা প্রথম কে লক্ষ্য করেছিলেন 1913 সালে ফরাসি পদার্থবিদ হেনরি বুসন ও চার্লস ফেব্রি। এই হেনরি বুসন ও চার্লস ফেব্রি প্রথম 1913 সালে লক্ষ্য করেছিলেন যে বায়ুমণ্ডলে O3 অর্থাৎ ওজোন গ্যাসের, তারাই লক্ষ্য করেছিলেন, তাই তাদের অনুসারে এটাকে ওজোন স্তর তারা নামকরণ করেছিল। এবার এই ওজোন স্তরের যে লক্ষণীয়, আমরা একটা চার্ট যদি লক্ষ্য করি আরো বেশি আমাদের কাছে বোধগম্য হবে, আরো বেশি পরিষ্কার হবে বিষয়টি। এখন আমরা একটা চার্ট লক্ষ্য করব। এই চার্টে দেখব ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ভাবে এই যে প্রথম স্তরটি রয়েছে, এই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এর উচ্চতা 18 কিলোমিটারের মধ্যে। এরপরে 25 কিলোমিটার, এই 25 কিলোমিটারের থেকে 50 কিলোমিটার অর্থাৎ 18 থেকে 50, এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের 25 থেকে 50 কিলোমিটারের মধ্যে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার লক্ষণীয়। এবার এই ওজোন স্তর যে রয়েছে বর্তমান যুগে বা বর্তমান সময়ে বিভিন্ন উন্নতশীল দেশ এবং উন্নততর দেশগুলি প্রতিনিয়ত বিভিন্ন শিল্প কলকারখানা থেকে নির্গত সিএফসি গ্যাস বা ফ্লুরোকার্বন কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করছে এবং ওজোন স্তরের অবক্ষয় করছে ও বিনাশ হচ্ছে, এর বিস্তারিত ব্যাখ্যা আমরা আসব। সুতরাং এখন আলোচনা করব ওজোন স্তরের ক্ষয় ও ওজোন স্তর গহ্বর কিভাবে সৃষ্টি হলো। চার্ট দেখলাম, এবার আমরা আসবো ওজোন স্তরের ক্ষয় ও ওজোন স্তর গহ্বর সৃষ্টি। এই ওজোন স্তরের ক্ষয় ও ওজোন গহ্বর সৃষ্টি কিভাবে হয়? কোনো বস্তু, পদার্থ বা উপাদান যে ক্ষয় হচ্ছে বা পাচ্ছে সেটি মূলত কিসের উপর নির্ভর করে, বা কি দেখে আমরা বুঝতে পারবো যে বস্তুটি বা উপাদানটি ক্ষয় হচ্ছে? পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা, সেটা দুটো বিষয়ের মধ্যে তুলনা করলে বিষয়টি আরো বেশি বোধগম্য হয়। সুতরাং এই বিষয়টি কিসের উপর নির্ভর করছে? গাঢ়ত্ব বা পুরুত্ব বা ঘনত্বের উপর। এই যে দুটো বিষয়ের মধ্যে বা বস্তুটির বা উপাদানটির আয়তন বা শেপ যে পর্যায়ে ছিল, বর্তমানে যে পর্যায়ে রয়েছে, এই দুটো বিষয়ের মধ্যে তুলনা করতে গিয়ে প্রথমে আসবো যে ঘনত্বের বিষয়, অর্থাৎ গাঢ়ত্ব বা পুরুত্বের বিষয় চলে এসেছে। এখন আমরা জানবো বায়ুমণ্ডলের এই ওজোন স্তরের ঘনত্ব সম্পর্কে, তাহলে আরো বেশি বোধগম্য, আরো বেশি পরিষ্কার হবে বিষয়টি। ওজোন স্তরের গাঢ়ত্ব বা পুরুত্ব মাত্র 10 ppm, অর্থাৎ ওজোন স্তরের একটু আগে চার্টে দেখালাম, এই চার্টের যে 25 থেকে 50 কিলোমিটার মধ্যে এই যে ওজোন স্তর উপস্থিত, এই ওজোন স্তরের যে ওজোন গ্যাসের ঘনত্ব সেটি হলো 10 ppm, সর্বাধিক গাঢ়ত্ব ক্রান্তীয় অঞ্চলে। অর্থাৎ এই যে ক্রান্তীয় অঞ্চল, কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ অঞ্চল, এই কর্কট ক্রান্তীয় অঞ্চলের এই 30 ডিগ্রির মধ্যে অঞ্চলটি ক্রান্তীয় অঞ্চল। এই ক্রান্তীয় অঞ্চলে যদি আমরা লক্ষ্য করি তাহলে এর ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ 25 কিমি ঊর্ধ্বে এর ঘনত্ব সর্বাধিক। আর মধ্য অক্ষাংশে মোটামুটি ভাবে 35-এর ঊর্ধ্বে 66 ডিগ্রির অক্ষরেখার উত্তর দক্ষিণ আশেপাশের মধ্যে রয়েছে, মোটামুটি ভাবে রয়েছে। আর এর ঊর্ধ্বে অর্থাৎ 18 কিমির ঊর্ধ্বে আরো কম। এই বায়ুমণ্ডল ওজনের ঘনত্ব ppm এর পরিবর্তে ডবসন এককে প্রকাশ করা হয়। এই ডবসন এককে কেন প্রকাশ করা হয় এই বিষয়টা আসবো। এক ডবসন একক বলতে 1 ppb, অর্থাৎ পার্টস পার বিলিয়ন O3, 1 pp। এই 1920 সালে ডবসন আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার, ডবসন আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার একটা যন্ত্র যেটি আবিষ্কার করেছিলেন ডবসন, সেটার ব্যাখ্যা আমি পরে আসছি। ব্রিটিশ বিজ্ঞানী গর্ডন ডবসন ওজোন স্তরের গভীরতা হ্রাস পাওয়ার জন্য তিনি এই যন্ত্রের সাহায্যে পরিমাপ করেছিলেন, তাই এর নাম করে। এবার এক ডবসন একক দ্বারা বায়ুমণ্ডলে 0.001 মিলিমিটার পুরু ও ওজনের ঘনত্বকে বোঝায়। ওজনের ঘনত্ব একাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এর প্রধান কারণ উচ্চ স্তরের বায়ুপ্রবাহের দ্বারা ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে
ওজোন গ্যাসের স্থানান্তর। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে যদি উন্নতশীল দেশগুলি বা উন্নততর দেশগুলি শিল্প কলকারখানা থেকে সিএফসি গ্যাস নির্গত হয়, সেগুলি কি হয় আস্তে আস্তে সেটা সঞ্চারণ পদ্ধতির মাধ্যমে দুটো মেরু অঞ্চলে, উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে থেকে প্রবেশ করে বা সরে যায়। তাহলে আমরা ক্রান্তীয় অঞ্চলে লক্ষ্য করব কত 250 ডিইউ অর্থাৎ ডপশন ইউনিট, এবং নাতিশীতোষ্ণ প্রায় 350 ডপশন ইউনিট, আর মেরু অঞ্চলে প্রায় 450 ডপশন ইউনিট। তাহলে ক্রান্তীয় অঞ্চলে 25 কিলোমিটারের ঊর্ধ্বে লক্ষ্য করব কত ডপশন ইউনিট ঘনত্ব 250 ডপশন ইউনিট ঘনত্ব, এবং মধ্য অক্ষাংশ অঞ্চলে অর্থাৎ 21 কিমির ঊর্ধ্বে রয়েছে 350 ডপশন ইউনিট ওজনের ঘনত্ব, আর মেরু অঞ্চলে রয়েছে 18 কিলোমিটারের ঊর্ধ্বে মোটামুটি ভাবে 450 ডপশন ইউনিট। তাহলে যত মেরুর দিকে যাচ্ছি এই ডপশন ইউনিটের পরিমাণ বা এককটি ধীরে ধীরে বাড়তে থাকে। এই বাড়ার পরিমাণটা দেখলে বুঝতে পারবো যে দুই মেরু অঞ্চলে ওজোন গ্যাসের যে ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেশি স্বাভাবিক। এবং 1950 সালে বিজ্ঞানী গর্ডন ডবসন ওজোন স্তরের গভীরতা হ্রাস পাওয়ার বিষয়টি বিজ্ঞানী মহলে তুলে ধরেছিলেন। এবং আন্টার্কটিকার ভূখণ্ডে ব্রিটিশ যে গবেষণাগার কেন্দ্র রয়েছে তার যে পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র যেটা গবেষণাগার, সেখান থেকে তিনি বিষয়টি তথ্য পরিবেশন করেন 1957 সাল থেকে 1985 সাল পর্যন্ত। অর্থাৎ 1957 থেকে 1985 এই যে সময়টা শিল্পায়নের একটা অর্থাৎ একবিংশ শতকে আসার আগেই শিল্পায়নের একটা যুগের বিপ্লব ঘটতে থাকে, যুগান্তর ঘটায়। এই সময়ে প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস নির্গত হয়ে পরিবেশে বায়ুমণ্ডলে মেশে। পরবর্তীতে দেখা যায় যে 1970 সাল থেকে 1984 সালের মধ্যে ওজনের যে ঘনত্ব দ্রুত হারে বাড়ে, কারণ শিল্পায়ন প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে। এই সময় দেখা যায় 200 ডপশন একক এর মাত্রা বেড়ে যায়। পরবর্তী এক দশকে এখানে ওজোন গ্যাসের যে সর্বনিম্ন ঘনত্ব মাত্র এই যে বায়ুমণ্ডলের অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশের 18 কিলোমিটারের মধ্যে এই ওজনের যে গ্যাসের যে ঘনত্ব ছিল 200 ডপশন ইউনিট, সেটি ধীরে ধীরে কমতে কমতে 85 ডপশন ইউনিটে এসে দাঁড়ায়। এই ঘনত্ব থেকে আরো বেশি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এই গভীরতা হ্রাসের বিষয়টিকে ওজোন স্তরের অবক্ষয় বা ওজোন গহ্বর। সুতরাং ওই যে আমি চার্টের মাধ্যমে দেখিয়েছি যে বিষয়টি ওই স্তরে ধীরে ধীরে ওজোন স্তর ক্ষয় পেয়ে পেয়ে মাত্রাটা ক্রমশ ঘনত্ব কমতে কমতে 200 ডপশন ইউনিট থেকে কমে 88 ডপশন ইউনিটে এসে দাঁড়ায়। এবং 1990 থেকে 2000 সাল চলে আসে। এই 2000 সালের মধ্যে আন্টার্কটিকার ওজোন গহ্বরটির আয়তন প্রায় 2.3 কোটি বর্গ কিমি থেকে 3 কোটি বর্গ কিমি স্থানে এসে দাঁড়ায়। বিজ্ঞানীদের আশঙ্কা এর ভবিষ্যতে আরো তাহলে বাড়তে পারে। এই বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে 80-90 এর দশকে এর পরিমাণ আরো বেশি বিস্তরিত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে থাকলে মোটামুটি ওজোন গ্যাসের ওই মেরু অঞ্চলে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুই অঞ্চলে ওজোন গ্যাসের আধিক্য থাকবে না এবং অতিবেগুনি রশ্মি সহজে পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করবে। তাহলে এই যে ওজোন স্তরের অবক্ষয় ঘটছে তার যদি তুলনা করা যায় দেখা যাবে যে ওজোন স্তরের ঘনত্ব স্বাভাবিক তুলনায় সুমেরু অঞ্চলে 40% কম, কিন্তু দক্ষিণ মেরুতে বেশি। তাহলে দক্ষিণ মেরুতে যদি আমরা লক্ষ্য করি খুব কাছাকাছি রয়েছে দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া মহাদেশ। এই সমস্ত অঞ্চলগুলি মহাদেশগুলো মনুষ্য বসতি বেশি, স্বাভাবিক কারণে দক্ষিণ মেরু অঞ্চল থেকে ধীরে ধীরে ওটা যদি ওজোন গহ্বর বাড়তে বাড়তে মূল যে মহাদেশ বা অর্থাৎ মনুষ্য বসতির মহাদেশগুলিতে প্রবেশ করবে, মেরু অঞ্চল থেকে ক্রমশ ক্রান্তীয় অঞ্চলের দিকে বাড়তে থাকে। এই বিষয়টি তুলে ধরেছিলেন ডবসন। এবার লক্ষ্য করব যে এই যে দক্ষিণ ও উত্তর মেরুতে ধীরে ধীরে ওজোন গ্যাসের উপস্থিতি বিস্তার ঘটে, এই বিস্তার ঘটার সময় যে মুখ্য গ্যাসীয় উপাদান সেটি হলো সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন দক্ষিণ মেরুর যে অংশে বায়ুমণ্ডলীয় ওজোন স্তরের মধ্যে এক প্রকার হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। এই সিএল বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া করে এই অ্যাসিড বা HCl তৈরি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয় কিসের সাহায্যে? সিএফসির সাহায্যে HCl তৈরি হয় এবং এই গ্যাস বায়ুপ্রবাহের দিকে অনুসারে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ক্রমশ দুই মেরুর দিকে সরতে থাকে।
6 মাস উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে, সাধারণত দক্ষিণ মেরুতে 6 মাস দীর্ঘ টানা শীতকাল থাকে এবং উত্তর মেরুর তুলনায় দক্ষিণ মেরুতে শীতের পরিমাণটা অবশ্যই বেশি, শৈত্যপ্রবাহটা বেশি থাকে। এখানে শীতকালের উষ্ণতা কত থাকে? -88°C, যেটা তোমরা সকলে জানো। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়াও আর কি কি রয়েছে? H2O অর্থাৎ জলীয় বাষ্প বাতাসে উপস্থিত, নাইট্রোজেন অক্সাইড NO2, ক্লোরিন নাইট্রেট বা ClO NO2। এই যে এই বিষয়গুলো বলা হলো প্রভৃতি, এই সমস্ত দূষক গ্যাস অত্যাধিক শৈত্য জমাট বেঁধে স্ফটিক আকারে পোলার স্ট্রাটোস্ফেরিক এক প্রকার মেঘের সৃষ্টি করে। এই মেঘ কি হয়? ওই যে ওজোন স্তর দেখালাম, অর্থাৎ এই যে ওজোন স্তর রয়েছে, এই ওজোন স্তরে ওই পোলার স্ট্রাটোস্ফেরিক মেঘ জমাটবদ্ধ হয়। জমাটবদ্ধ হলে এইখানে যে বাতাসে উপস্থিত জলীয় বাষ্প এবং অতিবেগুনি রশ্মি, সেটা তো বিক্রিয়া করলো, ওজোন অণু ভেঙে গেল, ধীরে ধীরে ভেঙে গিয়ে অক্সিজেন অণু তৈরি হলো। এই অক্সিজেন অণুতে তৈরি হলে এখানে ওজনের ঘনত্ব ধীরে ধীরে কম পায়। এই সমস্ত অঞ্চলে তখন ধীরে ধীরে ওজোন গহ্বর সৃষ্টি হয়। এবার এই পোলার স্ট্রাটোস্ফেরিক মেঘ সৃষ্টি হলো। এই অবস্থায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ক্লোরিন নাইট্রেট এবং বিক্রিয়া ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় আর এবং স্ট্রাটোস্ফেরিকের নিচের দিকে সঞ্চিত হয়, অর্থাৎ স্ট্রাটোস্ফেরিক ঠিক নিচে, এই নিচে সঞ্চিত হয়ে বসন্ত ঋতুতে, অর্থাৎ বসন্ত ঋতু যখন আগমন হয়, 6 মাস শীত চলে গেল, এবার বসন্ত ঋতু আগমন হয়। এই বসন্ত ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে এই রশ্মির সংস্পর্শে এসে ক্লোরিন পরমাণুতে ভেঙে যায়। অর্থাৎ এই যে ক্লোরিন দেখানো হচ্ছে, এই যে বিক্রিয়া করে যদি দেখা যায় ক্লোরিন অণুটি ওজোন স্তরের O3 সঙ্গে বিক্রিয়া করছে এবং ক্লোরিন মনোঅক্সাইডে তৈরি হয়। এই ক্লোরিন মনোঅক্সাইড তৈরি হলে পুনরায় সেই ওজোন থেকে O3 থেকে O2 অর্থাৎ ওজোন গ্যাস ভেঙে গিয়ে এই ক্লোরিনের সাহায্যে ভেঙে গিয়ে ক্লোরো মনোঅক্সাইড তৈরি হলো, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন অণু তৈরি হলো এবং পুনরায় এই অক্সিজেন অণুতে ফিরে আসার কারণে ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় পাবে, এটা তো স্বাভাবিক। তারপরে এই ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় পেলে তৈরি হবে কি? ওজোন হোল, এবং ওজোন হোল বা ওজোন গহ্বর তৈরি হবে। এই হলো মোটামুটিভাবে বিক্রিয়ার সাহায্যে আমাদের কাছে পরিষ্কার হলো যে ক্লোরিন অণু কিভাবে ওজোন গ্যাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করে। এই ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করে এবং সঙ্গে অক্সিজেনের সৃষ্টি করে। প্রথমে অক্সিজেন থেকে ওজোন গ্যাসের সৃষ্টি হলো, অক্সিজেনের সঙ্গে সূর্যরশ্মির যে রাসায়নিক বিক্রিয়া ঘটে O3 তৈরি হলো। এই O3 পুনরায় আবার বাতাসে উপস্থিত বা পরিবেশে নির্গত শিল্প কলকারখানা থেকে CFC সহ অন্যান্য যে গ্যাসীয় উপাদানগুলি, পাশাপাশি ক্লোরিন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এই সমস্ত বিষয়ের সঙ্গে বিক্রিয়া করে পুনরায় সেটি অক্সিজেনে পরিণত হলো। এই অক্সিজেনে পরিণত হওয়ার কারণে স্ট্রাটোস্ফিয়ারের যে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং ক্ষয় হতে হতে দেখা যায় যে ওজোন গহ্বর সৃষ্টি হয়। এই ওজোন গহ্বরের সৃষ্টির ফলে চলে আসে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি। পৃথিবীর যে ওজোন স্তর বাধা দিতে পারে না, সরাসরি পৃথিবীর বুকে ফিরে আসে। এই পৃথিবীর বুকে ফিরে আসার পরে তার যে ফলাফল আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুতরাং সকলকে বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি চাপ দেবে যাতে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।